আসসালামু আলাইকুম, আমি প্রত্যয় চৌধুরী, ইনস্ট্রাক্টর এট বায়োলজি স্কুল। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের এই শর্ট লার্নিং ভিডিও সেশনে। সো সবার প্রথমে আমরা আজকে জেনে নেব যে আজকে আমাদের টপিকটা কি। সো আজকের আমাদের টপিকটা হচ্ছে ব্লাড ক্লটিং, যেটাকে বাংলায় সহজভাবে বলা হয় রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধা। সো এই নিয়ে বেশি কথা বলার আগে আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই, এদের মধ্যে কি কোনো সিমিলারিটিস দেখছেন? বাম পাশে রয়েছে ওয়াটার পাইপ, ডান পাশে রয়েছে ব্লাড ভেসেল, মিল পাচ্ছেন? আপনাদেরকে বলি, যখন আমরা ওয়াটার পাইপ দিয়ে রাবার ওয়াটার পাইপ দিয়ে যখন আমরা গাছগাছালিতে পানি দিই, তখন ঠিক পানিটা যেভাবে এর ভেতর দিয়ে ফ্লো হয় বা প্রবাহিত হয়, ঠিক একইভাবে কিন্তু আমাদের বডিতে ব্লাড ভেসেলের মধ্য দিয়ে ব্লাডগুলো প্রবাহিত হচ্ছে। মিল পাচ্ছেন? মিল পাওয়াটাই স্বাভাবিক। ধরেন আমি কম্পাস দিয়ে এই রাবার পাইপগুলোকে একটু ছিদ্র করে দিলাম, কি হবে? ভেতর থেকে পানিটা বের হয়ে আসবে। ঠিক একইভাবে আমাদের শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোথাও কেটে যায়, তাহলে ব্লাড ভেসেলগুলো থেকে রক্ত বের হওয়া শুরু করে। একে বলে রক্তক্ষরণ বা ব্লাড লস। ব্লাড ক্লটিং বোঝার আগে আমাদের ব্লাড লসটা বুঝতে হবে। যখন আমাদের শরীরে ব্লাড লস হওয়া শুরু করে, যেহেতু আমাদের বডিতে আনলিমিটেড ব্লাড নেই, সো আমাদের বডি এই ব্লাড লসটাকে ইনহিবিট করার জন্য ব্লাড ক্লটিং সিস্টেমকে ইনিশিয়েট করে দেয়। সো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কাটা আঙ্গুল যেখান থেকে রক্ত ফ্লো করছে। এই সিস্টেমটাকে এখন ইনহিবিট করার জন্য আমাদের শরীরে থাকা হোমিওস্টেসিস সিস্টেমটা রেগুলেশন শুরু করে। সে কি করে? সে আমাদের শরীরে থাকা বিভিন্ন ফ্যাক্টরস, বিভিন্ন ধরনের রক্তকণিকা, সেগুলোকে সে ট্রিগার্ড করে। আলটিমেটলি হোমিওস্টেসিস সিস্টেমটাই কিন্তু ব্লাড ক্লটিংকে ট্রিগার করছে। ডান পাশে হোমিওস্টেসিস সম্পর্কে খুব কঠিন একটি সংজ্ঞা রয়েছে, আমি আপনাদেরকে সহজভাবে বোঝাতে চাই। যে আমরা এদিকে তাকাবো না, আমরা জাস্ট ভাববো যে হোমিওস্টেসিস সিস্টেমটা হলো একটা দালান কোঠার মতো, যেটা বাইরে রোদ, বৃষ্টি, তাপ, ঝড় ঝঞ্ঝাট থেকে আমাদেরকে রক্ষা করে। মানে বাইরে যতই প্রতিকূল পরিবেশ হোক না কেন, আমাদের দেহের অভ্যন্তরীণ যে ফিজিওলজিক্যাল কেমিক্যাল কন্ডিশন আছে, সেগুলোকে মেনটেন করে এই হোমিওস্টেসিস সিস্টেম। সো আলটিমেটলি এই হোমিওস্টেসিস সিস্টেমটা ইনিশিয়েট করে ব্লাড ক্লটিং সিস্টেমকে। সো ব্লাড ক্লটিং এর যে প্রথম স্টেপ, সেটা হলো প্ল্যাটিলেট এগ্রিগেশন। প্ল্যাটিলেট হলো আমাদের রক্তকণিকার মধ্যে অন্যতম প্রধান একটি রক্তকণিকা। যখনই আমাদের শরীরে কোথাও কেটে যায়, তখনই প্ল্যাটিলেট দল বেঁধে সেখানে জড়ো হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ধরেন যখন এই ধমনীগাত্র বা শিরাগাত্র কোথাও কেটে যায়, তখনই সেখানে প্ল্যাটিলেটগুলো আসা শুরু করে। এবং আমরা কিন্তু জানি যে আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে, সেগুলোর প্রাচীর কিন্তু এন্ডোথেলিয়াল টিস্যু দ্বারা গঠিত। এন্ডোথেলিয়াল সেলগুলো পরস্পর সজ্জিত হয়ে এই টিস্যুটা তৈরি করে, এবং সেখানে একটি চমৎকারী সাবস্টেন্স রয়েছে, যেটার নাম হলো কোলাজেন। আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, এই কোলাজেন নামক সাবস্টেন্সটি হলো এক ধরনের স্ট্রাকচারাল প্রোটিন, গঠনমূলক প্রোটিন। তার সাথে যখনই এই প্ল্যাটিলেটগুলো তারা বাইন্ড করে, তখন এই আঠালো সাবস্টেন্সের কারণে তারা সেখানে এগ্রিগেট করতে পারে। সো প্ল্যাটিলেটগুলো সেখানে এগ্রিগেট করে, এবং সাথে সাথে তারা খুব একটি ইম্পর্টেন্ট কাজ করে। তারা সেরোটোনিন নামক এক ধরনের রাসায়নিক সাবস্টেন্স সিক্রেট করে। এই সেরোটোনিনটা কি করে? সে ওই যে ভেসেলটা আছে, সে ব্লাড ভেসেলটাকে সংকুচিত করে দেয়, কনস্ট্রিক্ট করে দেয়, যার কারণে সেখান থেকে ব্লাড খুব কম ফ্লো হয়, আর যার কারণে আমাদের ব্লাড যে লসটা আছে সেটার পরিমাণটা কমে যায়। সো নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 13টি ক্লটিং ফ্যাক্টরের নাম বলা আছে। এদের মধ্যে প্রথম 4টি আমাদের জানতেই হবে, এবং সেই 4টি জানার সবচেয়ে সহজ উপায়টি হলো এই যে ফুল পরে টুপ করে। এই ফুল দিয়ে ফাইব্রিনোজেন, পরে দিয়ে প্রোথ্রম্বিন, টুপ দিয়ে থ্রোম্বোপ্লাস্টিন, এবং করে দিয়ে ক্যালসিয়াম বোঝানো হচ্ছে। এই ক্লটিং ফ্যাক্টর, 4টি ক্লটিং ফ্যাক্টরের নাম আমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে, এবং তার কারণ একটু পরেই বুঝবেন। ইয়েস, সো ব্লাড ক্লটিং মেকানিজমটা মেইনলি ঠিক এইভাবে কন্ডাক্ট হয়। প্রথমে যখন আমাদের শরীর কোথাও কেটে যাচ্ছে, তো প্ল্যাটিলেটগুলো এগ্রিগেট করে। তো এগ্রিগেট করার সময় কি হয়? যেহেতু আমাদের সেল সারফেসটা পরিবেশে উন্মুক্ত হয়ে যায় কেটে যাওয়ার কারণে, সো প্ল্যাটিলেটগুলো বাতাসের সংস্পর্শে আসলে ভেঙে যায়, এবং থ্রম্বোপ্লাস্টিন নামক ক্লটিং ফ্যাক্টর 3 তৈরি করে। এই ক্লটিং ফ্যাক্টর 3টা ক্লটিং ফ্যাক্টর 4 মানে ক্যালসিয়ামের সাথে মিলে যায়, এবং তারা দুজনকে অ্যাটাক করে ক্লটিং ফ্যাক্টর নাম্বার 2
ফুল পরে প্রথ্রম্বিন, মনে আছে? সো প্রথ্রম্বিনের কাছে তারা যায় এবং প্রথ্রম্বিনকে অ্যাটাক করে। এখন আপনাদেরকে একটা জিনিস বলে দিই, যখনই আপনারা কোনো প্রোটিন বা গ্লাইকোপ্রোটিন বা এনজাইমকে দেখবেন যার শুরুতে প্রো নামের প্রিফিক্সটি রয়েছে, তখনই বুঝে ফেলবেন যে এটা ইনঅ্যাক্টিভ ফর্মে রয়েছে, মানে এটা একটা প্রিকারসর হিসেবে কাজ করছে। সো যখনই ওরা প্রথ্রম্বিনকে অ্যাটাক করে, সেটা তার ইনঅ্যাক্টিভ স্টেট থেকে তার অ্যাক্টিভ স্টেট থ্রম্বিনে পরিণত হয়ে যায়। এই থ্রম্বিন 3 আর 4 ক্লটিং ফ্যাক্টরের উপর রিভেঞ্জ না নিয়ে সে চলে যায় ক্লটিং ফ্যাক্টর 1 এর কাছে, সেটা হলো ফুল মানে ফিব্রিনোজেন। সো ফিব্রিনোজেনকে সে অ্যাটাক করে এবং তাকে অ্যাক্টিভ ফিব্রিনে পরিণত করে। ফিব্রিন এবং ফাইবার মিল পাচ্ছেন? এই ফাইবার বা তন্তু লাইক যে সাবস্টেন্সটা, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এই যে ফিব্রিনোজেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ফিব্রিনোজেনটা, এটা একটা জালিকাকার বিন্যাস, এটা হলো তার গঠনটা। সো ফিব্রিনোজেন বা ফিব্রিন যখন তৈরি হয়, সেগুলা সেই প্লাটিলেট প্লাগের সাথে আষ্টে পৃষ্ঠে জুড়ে যায়, যার কারণে এই ধরনের মাকড়সার জালের ন্যায় ক্লট ফর্মেশন ঘটে। এইভাবে ব্লাড ক্লটিং এর মাধ্যমে আমাদের রক্তের ভিতরে থাকা যে রক্তকণিকাগুলো আছে, সেগুলো বাধাপ্রাপ্ত হয়ে যায় এবং প্লাজমাটাও সেই ক্লটকে ভেদ করে বাইরে বের হতে পারে না। সো ইন সামারি যদি আপনাদেরকে বলতে হয় যে প্রথমে কি হচ্ছে, আমাদের শরীরে কোথাও কেটে যাচ্ছে, কেটে যাওয়ার পর সেখানে প্লাটেলেট এগ্রিগেট করছে, প্লাটেলেট এগ্রিগেট হওয়ার পর থ্রম্বোপ্লাস্টিন তৈরি হচ্ছে, থ্রম্বোপ্লাস্টিন প্রথমে ক্যালসিয়ামের সাথে মিলে কোথায় প্রথ্রম্বিনের কাছে যাচ্ছে, প্রথ্রম্বিন থেকে তারা থ্রম্বিন পরিণত করছে, থ্রম্বিন চলে যাচ্ছে ফিব্রিনোজেনের কাছে, ফিব্রিনোজেন তৈরি করছে ফিব্রিন, এবং ফিব্রিনের জালকাকার বিন্যাসের সাথে প্লাটেলেট প্লাগ মিলে আলটিমেটলি ক্লট ফর্মেশন করছে। So, thank you for your kind patience and stay with Biology School. ধন্যবাদ।